রামিসার ধর্ষণ হত্যা মামলায় 2 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ। কাল যুক্তিতর্ক উপস্থাপন, দ্রুতই বিচার হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুধু রাজনীতি নয়, অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিতের আশ্বাস অর্থমন্ত্রীর। দেশের সবকিছুই জনপ্রত্যাশার বিপরীতে চলছে বললেন জামায়াতে আমির। হামে সারা দেশে আরও 6 শিশুর মৃত্যু, আক্রান্ত 1300। হামের চেয়েও বেশি দক্ষতার সঙ্গে ডেঙ্গু মোকাবেলা করতে চায় সরকার। এবং রাশিয়ায় পাঠানোর নামে প্রতারণার দায়ে 3 এজেন্সির লাইসেন্স বাতিল। প্রবাসীদের সমস্যা নিরসনে সরকারের বিশেষ কমিটি গঠন। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আপুটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মামলার 17 সাক্ষীর মধ্যে 16 জন সাক্ষ্য দিয়েছেন। আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপন হবে। আর নিজের সন্তানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন রামিসার মা বাবা। আরও জানাচ্ছেন এমদাদুল হক খান। মঙ্গলবার সকালে শিশু রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন হাজির করা হয় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। আদালতে সাক্ষ্য দিতে আসেন রামিসার বাবা মা, বোন ও চাচা চাচি সহ 16 জন। রামিসার বাবার জবানবন্দির মধ্য দিয়ে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এই হত্যাকাণ্ডের লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন রামিসার বাবা মা। উঠে আসে অভিযুক্ত সোহেলের নৃশংসতার চিত্র। মোট 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য উপস্থাপন করলে মাননীয় ট্রাইব্যুনাল যথাযথভাবে উক্ত 16 জন সাক্ষীর সাক্ষ্য অর্থাৎ জবানবন্দি ও জেরা লিপিবদ্ধ করেন উন্মুক্ত ট্রাইব্যুনালে। মাত্র একজন সাক্ষীর সাক্ষ্য রাইসা আক্তার অর্থাৎ ডিসিস্ট রামিসা আক্তারের বড় বোন, যেহেতু তিনিও শিশু ছিলেন, তার ক্ষেত্রে আমরা মাননীয় ট্রাইব্যুনালের আদেশ মোতাবেক ট্রায়াল ইন ক্যামেরা বা সহজে যেটা বলা হয় যে ক্যামেরা ট্রায়ালে অনুষ্ঠিত হয়েছে বলে আমরা অংশগ্রহণ করেছি। আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা বলছেন রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রত্যক্ষদর্শী কেউ জবানবন্দি দেয়নি। আসামি পক্ষে যেন বিচারটা স্বচ্ছ হয়, নিরপেক্ষ হয়, দেশ এবং দেশের বাইরে যেন এই বিচার প্রক্রিয়া প্রশ্নের সম্মুখীন না হয়, সেজন্য আমি আসামি পক্ষে চেষ্টা করেছি যেন বিচারটা আসামি পক্ষে মামলা পরিচালনা করেছি এবং চেষ্টা করেছি বিচারটা যেন প্রশ্নের সম্মুখীন না হয়, ত্রুটিমুক্ত হয়। আগামীকাল আত্মপক্ষ সমর্থনে যুক্তি উপস্থাপন করবে আসামি পক্ষ। আগামীকালকে এই মামলার 342 বা আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য আছে। এদিকে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আসামির কথা বলা এবং তা প্রচার না করার নির্দেশনা দিয়েছে আদালত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত এই আদেশ দেন। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। রামিসা হত্যাকাণ্ডের বিচার কাজ দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। বর্তমান সরকার সীমান্তে অবৈধভাবে পুশ ব্যাকের বিপক্ষে বলেও জানান মন্ত্রী। মফিউর রহমানের রিপোর্ট। সচিবালয়ে সমসাময়িক নানা ইস্যুতে সংবাদ সম্মেলন আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও হত্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে দ্রুত বিচার কাজ শেষ হবে। সবার প্রত্যাশা যে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হোক, আমরা সেটা করার ব্যবস্থা করছি। আশা করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হবে। রায় কি হবে, কখন হবে ইত্যাদি এগুলো আদালতের বিষয়। মুন্সিগঞ্জের গজারিয়া ধর্ষণ ঘটনায় তথ্য প্রযুক্তির সাহায্যে আরও 4 জন আসামি গ্রেপ্তার করে জবানবন্দি নেওয়া হয়েছে বলে জানান তিনি। মুন্সিগঞ্জে একটা সম্ভবত কিশোরী রেপ হয়েছিল, গ্যাং রেপ, এবং তাকে হত্যা করেছে, নদীতে ফেলে দিয়েছিল। সেটা আজকে 4 জন আসামি ধৃত হয়েছে। খুব দ্রুততার সাথে প্রযুক্তি প্রয়োগ করে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জঙ্গল সলিমপুরে যারা অধিবাসী আছে তারা যে কোনো কারণেই হোক সরকারি খাস জায়গায় বসতি স্থাপন করেছে দীর্ঘদিন যাবৎ, আমরা বলেছি আমরা তাদেরকে উচ্ছেদ করব না, তবে ওখানে সন্ত্রাসীদের কোনো আস্তানা আমরা রাখবো না।
এটা নির্মূল করা হবে, সেজন্য একটু সময়ের দরকার। সীমান্তে অবৈধভাবে পুশইন পুশব্যাক সরকার সমর্থন করে না বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। আমরা যে কোনো রকমের ইলিগেল পুশইন বা পুশব্যাক এগুলোর বিপক্ষে, কিন্তু যদি বাংলাদেশের কোনো সিটিজেন কোনো কারণেই হোক যদি সেই দেশে যেয়ে থাকে, ন্যাশনাল আইডি ভেরিফিকেশন করে যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোনো তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে, তারা সেটা আইনানুগভাবে রিপেট্রিয়েশন প্রসেসটা ফলো করবে। তোফায়েল আহমেদের জানাজা থেকে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অন্য কোনো মামলা থাকতে পারে বলেও জানান তিনি। তারা হয়তো অন্য কোনো মামলায় আসামি আছে বা অন্য কোনো শৃঙ্খলতা করেছে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। 2027 সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, পরীক্ষার সময় এগিয়ে নেয় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় সমালোচনা হচ্ছে। অংশীজনরা চাইলে পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে। সেশন জট কমিয়ে আনার বিষয়ে সরকার পরিকল্পনা করছে বলেও জানান এহসানুল হক মিলন। আমাদের সিদ্ধান্ত হচ্ছে সিনক্রোনাইজ করা, সেশন জটকে কমানো, এবং এই যে আমাদের 16 বছরের লেখাপড়া 17 বছর যাচ্ছে, 17 বছরটা 20 বছর যাচ্ছে, এই যে 2 বছর লস হচ্ছে সেটাকে আমাদের অ্যাডজাস্ট করা। রোজার কারণে এটা 1 মাস এগিয়ে আসছে, তা নাহলে তো আমরা চেয়েছি এটা ফেব্রুয়ারি লাস্ট উইকে করতে। শুধু রাজনীতি বা নির্বাচন নয়, অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে ইআরএফ মিলনায়তনে বাজেটে প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। আর বাজেট ঘাটতি নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। বিস্তারিত মনিরুল ইসলামের প্রতিবেদনে। দায়িত্ব নেয়ার 4 মাসের মাথায় বাজেট প্রণয়নের ঘটনা দেশের ইতিহাসে প্রথম। তার উপর আকারেও রেকর্ড করতে যাচ্ছে চোরাই উত্তরায়ের বর্তমান সরকারের প্রথম বাজেট। কিন্তু নানান বাস্তবতায় এবারের বাজেট যে চ্যালেঞ্জিং সে বিষয়টি স্পষ্ট। সার্বিক পরিস্থিতির ওপর বাজেটে প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক সেমিনারের আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। সেখানে উঠে আসে অর্থনীতির কঠিন বাস্তবতা, আর্থিক খাতের অসঙ্গতি নিরসন করে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি করেন ব্যবসায়ীরা। আমাদেরকে ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট করার জন্য সাপোর্ট দিবেন। ইন্ডিয়াতে যে পলিসি আছে এটাকে বলে টাফ টেকনোলজিক্যাল আপগ্রেড ফান্ড, 1% তারা দেয় মিল মালিকদেরকে। এই WPPF এর বিরুদ্ধে কথা বলছি না, আমি এইটা সংস্কারের জন্য বলছি। এইটা যদি সংস্কার আপনারা না করেন, আপনাকে ডেফিনেশন করতে হবে কারা শ্রমিক। আর সিপিটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া কোনো পদক্ষেপই কার্যকর হবে না। জাতীয় রাজস্ব ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। তারা কর জাল বিস্তার করবেন, নতুন নতুন ক্ষেত্র আহরণ করবেন, কিন্তু মূল বিষয়টা হচ্ছে এখানে সংস্কার। এখানে কি প্রাতিষ্ঠানিক সংস্কার করা হয়েছে? করা হয়নি, 2-1বার ছোটখাটো হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, আগামী বাজেটের দর্শন হবে অর্থনীতি নিয়ন্ত্রণমুক্ত করা, নিয়ন্ত্রণমুক্ত ব্যবসা বাণিজ্য অর্থনীতি যেটা বিকাশ করতে পারে। দেশের বাজেটের ইতিহাসে নিম্ন আয়ের মানুষ সবসময় উপেক্ষিত থেকেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এবারের বাজেটে নিম্ন আয়ের মানুষদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা ওই লোকগুলোকে অ্যাড্রেস করেছি প্রথমে। ওই ব্যক্তিটি যে গৃহকর্ত্রী, যার সামাজিক আর্থিক একেবারেই কোনো মূল্য নেই, আমরা টাকাটা সরাসরি ট্রান্সফার করছি তার অ্যাকাউন্টে। এখানে কিন্তু মাঝখানে কেউ নাই। আগামী 2 সপ্তাহের মধ্যেই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঢেলে সাজানো হবে বলেও জানান তিনি। আমরা নতুন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমপ্লিটলি নতুনভাবে সাজাচ্ছি। আপনাদের জন্য বলছি আমি কমপ্লিটলি, এটাই এই আগামী 2 সপ্তাহের মধ্যে জানতে পারবে। উইল অ্যানাউন্স দি নেমস উইথ প্রফেশনাল, নো পলিটিশিয়ান। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দেশ ভালো নেই, সবকিছু জনগণের প্রত্যাশার বিপরীতে চলছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সিলেটে ধর্ষণ ও হত্যার শিকার 4 বছরের শিশু ফাহিমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এমন মন্তব্য করেন। জ্বালানি তেলে মূল্য সমন্বয় প্রসঙ্গে ডক্টর শফিক বলেন, সরকার তড়িঘড়ি করে দাম বৃদ্ধি করেছে। এর ফলে সাধারণ মানুষের উপর সরাসরি করের বোঝা বাড়বে, যা জনজীবনকে বিপর্যস্ত করে তুলবে। ভালো নেই, যখন ঘুমায় গেছে তখন তেলের দাম বাড়ানো হচ্ছে। পেট্রোল, অক্টেন এবং ডিজেলের কেরোসিনের দাম বাড়েনি। কেরোসিনের দাম বাড়ার মানে হচ্ছে সরাসরি
এই করের বোঝা জনগণের ঘাড়ে। গাড়ি চালক যারা, তাদের গাড়ির যখন পরিবহন ব্যয় বেড়ে যাবে তখন জিনিসপত্রের দাম অটোমেটিক্যালি বাড়বে। ভোক্তা পর্যায়ে এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে সরকার। 12 কেজি সিলিন্ডারের দাম 1940 টাকা থেকে 55 টাকা কমিয়ে 1885 টাকা নির্ধারণ করা হয়েছে। বিকেলে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এছাড়া প্রতি লিটার অটো গ্যাসের দাম 89 টাকা 50 পয়সা থেকে কমিয়ে 86 টাকা 93 পয়সা নির্ধারণ করা হয়েছে। সবশেষ 19 এপ্রিল 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 212 টাকা বাড়িয়ে 1940 টাকা নির্ধারণ করা হয়। সারা দেশে গেল 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে 6 জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছে 1334 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 15 মার্চ থেকে 30 মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 73,362 জনে। এখন পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে 504 জনের। এছাড়া নিশ্চিত হামে মারা গেছেন 90 জন। হামের চেয়ে অধিক দক্ষতার সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করতে চায় সরকার। এজন্য সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন কার্যক্রম এবং চিকিৎসা ব্যবস্থার প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধক বিষয়ক সভা শেষে ডেঙ্গু রোগীদের জন্য 10% বেড ফাঁকা রাখতে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনই ডেঙ্গুর ভ্যাকসিন দেয়া হবে না। প্রাইভেট মেডিকেল কলেজ আপনাদেরকে ধন্যবাদ জানাই, ওনারা আমাদের 10% বেড ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু পেশেন্টের জন্য। সেইখানে ডাক্তারদের চার্জ নেবেন না, শুধু ওষুধের টাকা এবং খাবার টাকা রোগী ম্যানেজ করবে। আর ইনভেস্টিগেশন 80% ফ্রি ফর অল দ্য ডেঙ্গু পেশেন্টস ইররেসপেক্টিভ অফ রিচ অর পুয়ার। 3 জেলায় আজ সড়কে ঝরল 8 প্রাণ। ফরিদপুরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় 5 জন নিহত হয়েছে। এদিকে চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। এছাড়া নওগাঁয় বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরও জানাচ্ছেন মাহমুদ আক্তার। ফরিদপুরের ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় 5 জন নিহত হয়েছে। এতে চালকসহ আরও 6 জন গুরুতর আহত হয়। মঙ্গলবার ভোররাতে ভাঙা উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। স্পটে গিয়ে দেখতে পাই ট্রাকের পিছনে প্রাইভেট কারের যাত্রীগণ, ট্রাকের পিছনে প্রাইভেট কারটি মেরে দিয়ে যাত্রীগণ আটকা পড়ে আছে। তো আমরা তাৎক্ষণিক সময় উদ্ধার কাজ শুরু করি এবং 3 জন আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করি এবং 4 জন স্পট ডেথ অবস্থায় আমরা উদ্ধার করে আহতদেরকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করি। পুলিশ বলছে তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। এদিকে চট্টগ্রামে মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে 2 জন নিহত ও গুরুতর আহত হয়েছেন 3 জন। মঙ্গলবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। রাশিয়ায় 30 বাংলাদেশি যুবককে পাঠিয়ে প্রতারণার দায়ে 3টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও জামানত বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সকালে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, অন্যান্য ভুয়া এজেন্সির বিরুদ্ধেও ব্যবস্থা নিতে ডিএসসিদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রবাসীদের সমস্যা নিরসনে 5 সদস্যের বিশেষ সেল গঠনের কথা জানান মন্ত্রী। মোদাসির আলীর প্রতিবেদন। গেল কয়েক বছর মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে দেখা দিয়েছে নানা জটিলতা। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেও শেষ মুহূর্তে সে দেশে যেতে না পারা হাজার হাজার কর্মীর ভোগান্তি নিরসনে মাঠে নেমেছে বর্তমান সরকার। মঙ্গলবার এক সম্মেলনে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, এই পরিস্থিতির জন্য দায়ীদের চিহ্নিত করে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি করা হয়েছে। প্রবাসীদের সঙ্গে প্রতারণা করা রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্স বাতিল সহ কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। আমরা এটা মেসেজ দিতে চাই
যে এই রুটে মানুষের সঙ্গে যারা প্রতারণা এবং এই ধরনের ব্যবসায় যারা আমরা কাউকে ছাড়বো না, আমরা জিরো টলারেন্স এই ব্যাপারে। এদিকে প্রলোভন দেখিয়ে ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় পাঠানোর দায়ে ৩ এজেন্সির লাইসেন্স বাতিল করেছে মন্ত্রণালয়। অন্য ভুয়া এজেন্সিগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। রাশিয়ায় ৩০ জন যুবক প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে আমরা অ্যাকশনে গিয়েছি। 3টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আমরা প্রত্যাহার করেছি। সব জেলা প্রশাসককে অলরেডি চিঠি দিয়ে দিয়েছি এবং আমি বলছি চিঠির উত্তর না, আমি ফিডব্যাক চাই। মন্ত্রী আরও জানান প্রবাসীদের জন্য আলাদা কার্ড চালু হবে, তখন আর বিএমইটি কার্ডের প্রয়োজন পড়বে না। প্রবাসী কার্ড হলে এখানে আমার বিএমইটি কার্ড থাকবে না, কারণ এত কার্ড দিয়ে কি করবে? একটা কার্ড দিয়ে সে সব ফ্যাসিলিটি যাতে এনজয় করতে পারে। চলতি মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে এই শ্রমবাজার নিয়ে সুখবর আসবে বলেও জানান আরিফুল হক চৌধুরী। তাড়াতাড়ি আপনাদের সামনে উপস্থাপন আপনারাই দেখবেন এবং পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। সড়কে এআই মামলার ভয়ে অসৎ উপায় অবলম্বন করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। আর সিটিটিসি ইউনিটের উপকমিশনার রাকিব খান জানান তদন্তের স্বার্থে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলকে সম্ভাব্য তালিকায় রেখে যাচাই বাছাই করা হচ্ছে। সকাল এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। মামলা করা, মামলার সংখ্যা বাড়ানো, কাউকে বিচারের গোড়ায় দাঁড় করানো, কাউকে সাজা দেওয়া, এটি কিন্তু আমাদের কোনো উদ্দেশ্য না। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে সচেতন করা, যে আমরা নিজ থেকে যেন আইনটা আমরা মানার চেষ্টা করি। একটা মোটরসাইকেলকে চিহ্নিত করতে গিয়ে আমাদেরকে ৯৯৯টি মোটরসাইকেলকে নক করতে হয়েছে। এরকম করে শেষ মুহূর্তে আমরা কমাতে প্রায় ৭০-৮০টার মতো নেওয়া হয়েছে। এআই বলেন বা যাই বলেন না কেন, প্রযুক্তির সাথে যদি মানুষের সহযোগিতা না থাকে তাহলে কিন্তু কখনোই আমাদের মতো ছোট্ট দেশে ট্রাফিকের মতো একটা জটিল কাজ এটা কিন্তু পুরোপুরি শেষ করা সম্ভব না। বর্ষিয়ান রাজনীতিক তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে নিজ জেলা ভোলায় তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর ২:৩০টার দিকে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জানাজায় অংশ নেন হাজারো মানুষ। এতে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনারের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠককে। দুপুর ১:৩০টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে মরদেহ নেওয়া হয় ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড সংলগ্ন হেলিপ্যাডে। সেখান থেকে ফ্রিজিং ভ্যানে মরদেহটি নেওয়া হয় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। ঢাকা দিল্লি সম্পর্ক বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ, এমন মন্তব্য করে ভারতীয় হাইকমিশনার মনোজ কুমার বলেন দুদেশের মধ্যে সাংস্কৃতিক যোগসূত্র রয়েছে। সকালে রাজশাহীতে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই কথা বলেন। এর আগে যোগ ব্যায়ামের ইতিহাস ও বর্তমান বিশ্বে এর ব্যাপক প্রসারের বিভিন্ন দিক তুলে ধরেন মনোজ কুমার। Better connectivity, we have been doing all the possible efforts, and already there are people-to-people relations between both the country. International Day of Yoga, which is on 21st June. This is also one of the events, one of the way to further strengthen our relationship between the people of two countries, to further connect and reconnect and remind that we share the same tradition, same culture. এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন অঞ্চলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১০ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিয়েভের মধ্যাঞ্চলীয় শহর দিনিপ্রো। সেখানকার আবাসিক ভবন, বাণিজ্যিক স্থাপনা ও অবকাঠামো ধ্বংস হয়েছে। কিয়েভের মেয়র জানান ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারে। এদিকে হামলার পর উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। উত্তেজনার অবসান ঘটিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় বইছে। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায় দুই দেশের মধ্যে চূড়ান্ত সমঝোতা হলে ইরানের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে $300 বিলিয়ন আন্তর্জাতিক বিনিয়োগ তহবিল গঠনের পরিকল্পনা চলছে। এদিকে হরমুজ প্রণালী নিয়ে ওয়াশিংটনকে কঠোর বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই। বিস্তারিত প্রিয়াঙ্কা নেতুর ডেস্ক রিপোর্টে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত সমঝোতা হলে ইরানের জন্য $300 বিলিয়ন একটি তহবিল পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে এটি হবে আন্তর্জাতিক বিনিয়োগ তহবিল, যেখানে বিভিন্ন দেশ অর্থায়ন করতে পারবে এবং যুক্তরাষ্ট্র এ প্রক্রিয়া সহজ করতে ভূমিকা রাখবে। লেবানন ও গাজায় ইসরায়েলি সামরিক অভিযান সম্পূর্ণ বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তি আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। এসবের মাঝেই হরমুজ প্রণালী নিয়ে ওয়াশিংটনকে কঠোর বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি জানান, সামুদ্রিক অবরোধের ধারাবাহিকতা কিংবা লেবাননে নতুন করে উত্তেজনা বৃদ্ধি কোনোভাবেই মেনে নেবে না ইরান। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র বেনিয়ামিন নেতানিয়াহুকে বদ্ধ উন্মাদ ও অকৃতজ্ঞ বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। মার্কিন কর্মকর্তাদের মতে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে ইসরায়েল যে ধরনের পাল্টা পদক্ষেপ নিয়েছে তা প্রয়োজনের তুলনায় অনেক বেশি কঠোর বলে মনে করছেন ট্রাম্প। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। নতুন কাউন্সিলর নমিনেশন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে স্থগিতের জন্য রিট করেছেন 6 সাবেক কাউন্সিলর। দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে রিটের ওপর প্রাথমিক শুনানি হয়। এ বিষয়ে বুধবার পূর্ণাঙ্গ শুনানি হবে বলে জানান বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান। আগামী 7 জুন বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন এবং সেই দিনই ফলাফল ঘোষণা করা হবে। যে কাউন্সিলরশিপটা সেটা কেন বাদ দিয়ে নতুন করে নমিনেশন কাউন্সিলর নেওয়া হলো, তো আমাদের আর্টিকেল 12.7 বিসিবির কনস্টিটিউশনে সেখানে বলাই আছে যে নতুন কোনো বোর্ডের নির্বাচন করতে গেলে সেখানে নতুন করে কাউন্সিলর নমিনেশন নিতে হয়। কোর্ট পূর্ণাঙ্গ শুনানি করতে আজকে পারেনি, ওনারা কয়েকটা ডকুমেন্ট চেয়েছে, কালকে ফাইনাল শুনানির জন্য রেখেছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রামেসা ধর্ষণ হত্যা মামলায় 2 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ। আত্মপক্ষ সমর্থনকাল দ্রুতই বিচার হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুধু রাজনীতি নয়, অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিতের আশ্বাস অর্থমন্ত্রী। দেশের সবকিছুই জনপ্রত্যাশার বিপরীতে চলছে বললেন জামাত আমির। হামে সারা দেশে আরও 6 শিশু মৃত্যু, আক্রান্ত 1300। হামের চেয়েও বেশি দক্ষতার সঙ্গে ডেঙ্গু মোকাবেলা করতে চায় সরকার। এবং রাশিয়ায় পাঠানোর নামে প্রতারণার দায়ে 3 এজেন্সির লাইসেন্স বাতিল। প্রবাসীদের সমস্যা নিরসনে সরকারের বিশেষ কমিটি গঠন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।